উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য বাংলার লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তোমরা যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, এই এক মাস ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষার আগে যেটুকু সময় আছে তুমি যাতে সর্বোচ্চ নাম্বার পেতে পারো, সেই লক্ষ্যে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আমার একটা স্পেশাল রিকোয়েস্টও রয়েছে তোমাদের জন্য। সেই রিকোয়েস্ট হলো, অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব সবার করা আছে, শেয়ার ভিডিও তোমরা করে দাও, আমি সব জানি, এগুলোর রিকোয়েস্ট করছি না। একটা কলম আর তোমাদের বাংলা পাঠ্য বইটা হাতের কাছে নিয়ে বসবে, বা একটা খাতা নিয়ে বসো। আমি যে যে তথ্যগুলো বলে দেব সেগুলো লিখে নেবে। চলো, প্রথমেই তোমাদের সিলেবাসের বোঝাটাকে অনেকটা হালকা করে দিচ্ছি। গল্প, কবিতা, তোমাদের শিল্প সংস্কৃতির ইতিহাস, ভাষা, রচনা, কোন অংশ থেকে কি কি বাদ দেবে সেটা আমি সবার প্রথমে বলে দিই। তবে তার আগে একটা কথা বলতেই হচ্ছে, এমসিকিউ এসএকিউ কিন্তু গোটা বই খুঁটিয়ে না পড়লে কমন পাওয়াটা দুষ্কর। তোমাদের জন্য প্রতিবারের মতো এবারও আমি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনের একটা ভিডিও, যদি তোমরা বলো, পোস্ট করে দেব। কিন্তু ওই ভিডিওতে বলা সবকটা এমসিকিউ এসএকিউ পড়লেই কমন পেয়ে যাবে, বা টেস্ট পেপার সলভ করলেই সব কমন পেয়ে যাবে, এমন কিন্তু বলা যায় না। সেজন্য তোমাকে টেক্সট বই পড়তে হবে। প্রথম টিপস আমার, গল্প আছে 3টে। ভাত, ভারতবর্ষ, কে বাঁচায় কে বাঁচে। তোমাদের এখান থেকে একটি মাত্র বড় প্রশ্ন লিখতে হয়। আমি তোমাদের খুব দায়িত্ব নিয়ে বলছি, ভারতবর্ষ গল্পটা তোমরা ভালোভাবে রেডি রাখো। টেস্ট পেপারে, প্রশ্নের বইয়ে, সাজেশনের বইতে, তোমাদের স্কুলের স্যারেদের মুখে, প্রাইভেট বা কোচিংয়ের স্যারেদের মুখে এই গল্প থেকে যত প্রশ্ন তোমরা শুনেছ, সর্বোচ্চ 3-4টে প্রশ্ন হতে পারে, সেই প্রশ্নগুলিকে রেডি করে রাখো। তুমি পরীক্ষাতে ভারতবর্ষ থেকে বড় প্রশ্ন কমন পাবেই পাবে, এটা বলার অপেক্ষা রাখে না। তবে এখানে একটা সতর্ক বার্তা, ধরো তোমার ইচ্ছে তুমি 100 পেতে চাইছো বাংলায়, সেক্ষেত্রে এতটা রিস্ক না নিয়ে, বা যাদের সিলেবাস অলরেডি কমপ্লিট, আমি তোমাদের বলবো এর সঙ্গে তোমার যে গল্পটা ভালো লাগে, কে বাঁচায় কে বাঁচে বা ভাত, এর মধ্যে তোমার যেটা ইচ্ছে সেটা রেডি রেখো। এখানে আমি বলে দেব কোন কোন প্রশ্ন এবারের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ, আর কারা কারা সম্রাট এক্সক্লুসিভ মক টেস্টের, বাংলা মক টেস্টের প্রশ্ন দেখতে চাও। অতীতে কিন্তু আমাদের প্রশ্ন সেটের সঙ্গে অনেক প্রশ্ন দাগ নাম্বার সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে মিলে গেছে। তো এই মক টেস্টের প্রশ্ন কারা কারা চাইছো আমাকে কমেন্টে লিখে কিন্তু অবশ্যই জানিও। তাহলে আমি কি বললাম, আমার প্রথম সাজেশন, ভারতবর্ষ গল্পের সমস্ত বড় প্রশ্ন রেডি করো। দ্বিতীয় সাজেশন, তুমি যদি একটু মধ্যম মানের স্টুডেন্টও হয়ে থাকো, সেক্ষেত্রে যে কোনো একটা আরো গল্প, সেটা ভাত বা কে বাঁচায় কে বাঁচে, তার বড় প্রশ্ন তোমরা রেডি করে নাও। কোন কোন বড় প্রশ্ন পড়বে একটু পরে বলছি। এখানে তুমি আমাকে কমেন্টে লিখে জানাও কোন কোন গল্প তোমার রেডি আছে। তুমি বলতে পারো, স্যার সারা বছর তো পড়িনি, বা স্যার আমার কাছে নোট বই নেই, আমি কি করে পড়বো। আমি আছি তো। ভারতবর্ষ, কে বাঁচায় কে বাঁচে থেকে শুরু করে যত গল্প, কবিতা, নাটক আছে, আমি লাইন ধরে ধরে শব্দার্থ সহ পড়িয়ে ভিডিও করেছি, আমাদের এই চ্যানেলে আছে। ফার্স্ট কমেন্ট আর ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, সেখানে ক্লিক করে তোমাদের প্রয়োজন অনুসারে গল্প, কবিতা, নাটকের ভিডিওগুলো দেখে নিও। আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি, আমাদের আলোচনামূলক ভিডিওগুলো দেখলে সেই গল্প, সেই কবিতা তোমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। গল্প কমপ্লিট, এবার কবিতা। কবিতা তোমাদের সিলেবাসে বেশ কয়েকটা আছে। শিকার, রূপনারায়ণের কুলে, মহুয়ার দেশ, আমি দেখি, ক্রন্দনরতা জননীর পাশে। এখান থেকে আমি তোমাদের বলবো দুটো কবিতা, একদম ছোট্ট ছোট্ট কবিতা। প্রথমটা তো একেবারেই ছোট, রূপনারায়ণের কুলে। দ্বিতীয়টা শিকার। এই দুটো কবিতার যত ধরনের বড় প্রশ্ন তোমরা পাচ্ছ, দুটো কবিতা মিলিয়ে বড় জোর 3-4টে বড় প্রশ্ন, এই কটা রেডি রাখো। এখান থেকে বড় প্রশ্ন তোমরা কমন পেতে চলেছ। এখানেও বলবো, যদি তোমার মনে হয় স্যার আমার তো সবই রেডি আছে, আমি আর একটু বেশি পড়তে চাই, সেক্ষেত্রে এর সঙ্গে যোগ করে নাও ক্রন্দনরতা জননীর পাশে।
একটা বড় প্রশ্ন লিখতে হবে। আশা করি যারা 3টে কবিতা করবে তারা দুটোই কমন পেয়ে যাবে। এবার অলৌকিক নাকি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, দুটো থেকেই বড় প্রশ্ন অথবা দিয়ে থাকে, অর্থাৎ অলৌকিকের প্রশ্ন অথবা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। তাহলে আমি কোনটা করব? তোমার যেটা বেশি ভালোভাবে রপ্ত আছে সেটা পড়বে। অলৌকিক থেকে কি কি প্রশ্ন বা পড়তে জানে মজুরের থেকে কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট একটু পরেই বলছি। সিলেবাসে বলেই দেওয়া আছে নানা রঙের দিনের অথবাতে বিভাব থাকবে, তার মানে যে কোনো একটা নাটক পড়লেই চললো। এখানে তোমরা অনেকেই প্রশ্ন করো স্যার বিভাব না নানা রঙের দিন কোনটা পড়লে ভালো হয়। এখানে আমার ব্যক্তিগত আর কি মত, আমার কিছু স্টুডেন্টের নানা রঙের দিন ভালো লাগে, কারো কারো বিভাব ভালো লাগে, দুটোই ঠিক। তুমি যদি তোমায় আমায় বলো আচ্ছা তোমার কাছে বিরিয়ানি ভালো লাগে নাকি বেশি কেক ভালো লাগে, আমার কাছে দুটোই ভালো লাগে। তো এখানে অবস্থাটা সেই রকম। তবে আমি যদি একটু সূক্ষ্ম বিচার করি, বিভাবের প্রশ্নটা কমন পাওয়াটা সহজ, আর নানা রঙের দিনের থেকে কোনো কোনো বছর ভীষণ টাফ কোশ্চেন আসে, কোনো কোনো বছর ভীষণ সহজ প্রশ্ন আসে। তাই আমি বলি যে বিভাবটা করতে। তবে যদি এমন হয় যে তুমি নানা রঙের দিন করেছো, এই কথা শুনে দুঃখে কাতর হওয়ার কোনো ব্যাপার নেই, নানা রঙের দিনের প্রশ্ন আমি বলে দেব, অল্প প্রশ্নই বলবো। এবার আমার বাংলা অংশ, এখানে কি কি আছে? গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, হাত বাড়াও, মেঘের গায়ে জেলখানা। তোমাদের জন্য ছাতির বদলে হাতি, মেঘের গায়ে জেলখানা, কলের কলকাতা, এই 3টে তোমরা ভালো করে রেডি করো। যারা একটু দুর্বল কলের কলকাতা বাদে যে দুটো বললাম ছাতির বদলে হাতি আর মেঘের গায়ে জেলখানা, এই দুটো আগে রেডি করে নাও, হয়ে গেলে সম্ভব হলে কলের কলকাতাটাও করে নিও। তুমি বলবে স্যার আপনি তো টেক্সট বই বলে দিলেন, টেক্সট বইয়ের সব ঠিক আছে, আমার অসুবিধা ওই দ্বিতীয় বইটা নিয়ে, কি করব বুঝতে পারছি না, কত অবদান রয়েছে। তোমরা এখানে প্রত্যেকে একটা ভুল করো। গানের থেকে ধরো 4 জনের অবদান পড়লে তুমি, চিত্রকলা থেকে 2 জনের পড়লে, চলচ্চিত্র থেকে 5 জনের পড়লে, এরকম তোমরা এক গাদা অবদান পড়ে রাখো। সেটা না করে আমি তোমাদের বলবো যে কোনো 3টে টপিককে বেছে নিতে। তার মানে তোমাদের আছে গানে অবদান, চিত্রকলায় অবদান, চলচ্চিত্রে অবদান, খেলাধুলো বা ক্রীড়া সংস্কৃতিতে অবদান, বিজ্ঞান আর চিকিৎসায় অবদান। এই 5টা টপিক, এর মধ্যে থেকে যে কোনো 3টে তুমি বেছে নাও। সেই 3টে থেকে যত কিছু তুমি পেয়েছো টেস্ট পেপারে সেগুলো রেডি করে নাও। আমার মতে 3টের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে চিত্রকলা, এখান থেকে মাত্র 4-5টা অবদান পড়লে হয়ে যায়। চলচ্চিত্র, এখান থেকেও 4-5টা অবদান পড়লে হয়ে যায়। আর যাদের খেলা ভালো লাগে ক্রীড়া, কিংবা যাদের গান ভালো লাগে গান। বিজ্ঞান চর্চাটাও পড়তে পারো, কিন্তু ওখানে কিন্তু অনেকেই গুরুত্বপূর্ণ। তোমরা তো দেখেইছো এই অংশ থেকে কেমন আনপ্রেডিক্টেবল কোশ্চেন হয়। গতবার যেমন সুকুমার রায়ের অবদান দেওয়া হয়েছিল বিজ্ঞান চর্চাতে, এটা হতেই পারে। তাই আমাকে সব দিক থেকে রেডি থাকতে হবে। আমি তাহলে কি বললাম? চিত্রকলা, চলচ্চিত্র আর ক্রীড়া অথবা গান, এর মধ্যে থেকে যে কোনো 3টে টপিক তোমরা বেছে নিয়ে তার অবদানগুলো ভালো করে পড়ে নাও। রচনা 4 ধরনের আছে। মানস মানচিত্র, মানে যেটা নর্মাল রচনার মতন একটা নাম থাকবে, তার পাশে পয়েন্ট করে লিখে দেওয়া থাকবে এই এই পয়েন্ট, সেই রচনাটি। দ্বিতীয় বিষয়ের গভীরে প্রবেশ, ভূমিকার মতো অংশ লিখে দেওয়া থাকবে, সেটাকে তোমাদের পুরো রচনার রূপ দিতে হবে। তৃতীয় থাকবে বিতর্ক, যেখানে আমরা দেখতে পারি মতের পক্ষে মতের বিপক্ষে কিছু কিছু লাইন দেওয়া, তো হয় তোমাকে মতের পক্ষে লিখতে হবে, নয় মতের বিপক্ষে। আবার কোনো কোনো বছর দেখা যায় শুধুমাত্র প্রশ্নে মতের পক্ষে দেওয়া, সেবার এমন যদি হয় তাহলে তোমাকে বিপক্ষেই লিখতে হবে। স্যার ব্যাপারটা তো বুঝলাম না, বুঝিয়ে বলি। যদি প্রশ্নে দেখো বিতর্কতে প্রশ্নের উপর শুধু মতের পক্ষে লিখে দেওয়া, তাহলে তোমাকে বিপক্ষেই লিখতে হবে। যদি দেখো প্রশ্নপত্রে মতের পক্ষেও লেখা আছে বিপক্ষেও লেখা আছে, তাহলে তোমার যেটা ভালো লাগে সেটা লিখলেই চলবে। আগামীতে এটা দরকার হলে আমি আর একটা ক্লাস করে বুঝিয়ে দেব। আর শেষে রয়েছে জীবনী রচনা। জীবনীর একটা ফরম্যাট আছে, সেই অনুযায়ী তোমরা এটা পড়ে নিতে পারো। তাছাড়া এবার গুরুত্বপূর্ণ কোন কোন জীবনী রচনা রয়েছে অলরেডি তোমাদের বলেছি, সব নিয়ে আলোচনা হবে। তাহলে একটা আমরা সিলেবাসটাকে কিভাবে সংক্ষেপ করে নিতে পারি তার কৌশল তোমাদের বলে দিলাম। কবে বলছি? মূল পরীক্ষার 1 মাস আগে। আমি ধরে নিচ্ছি তোমরা যারা আজকে আমার এই ভিডিও দেখছো তারা অলরেডি পড়াশুনো করেছো। এখন এই 1 মাস কোন কোন অংশের উপর বেশি ফোকাস করবে
তার একটা গাইডলাইন বা ব্লুপ্রিন্ট আজকের এই ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব। অন্যান্যদের মতো বা ছদ্মবেশী শিক্ষকদের মতো এটা আসবে এটা বাদ দাও আর সিলেবাস ছোট করে নাও এমন মিথ্যে কথা আমি বলবো না। আমার তো মন বলে তোমরা গোটা বইটা গোটা সিলেবাসটা ভালো করে পড়ো, কিন্তু মস্তিষ্ক একটা জিনিস বলে যে না, এই সময়টা খুব অল্প আছে, অল্প সময়। আমি যদি আজকের দিনে এসে ভাবের ঘোরে বেশ বড় বড় গাম্ভীর্যপূর্ণ কথা বলতাম, সিলেবাস খুঁটিয়ে পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে, প্রচুর লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে, সেই একই কথার চর্বিত চর্বণ যা তোমরা শুনে এসছো তাই বলা হতো। আমি তাই প্র্যাকটিক্যালি বলছি, সময় 1 মাস, এর মধ্যে সব খুঁটিয়ে পড়া ইত্যাদি ইত্যাদির সময় নেই। তোমরা এতদিন পর্যন্ত পড়েছো, এখন এই 1 মাস তোমাকে নাম্বার পাওয়ার লক্ষ্যে পড়তে হবে। এই 11টা মাস 10টা মাস তুমি কিন্তু জ্ঞানার্জনের জন্য বিষয়কে বুঝে বুঝে পড়েছো। আগামী 1-1.5 মাস কিন্তু তোমাকে নাম্বার অর্জনের জন্য খাটতে হবে, প্রস্তুত হতে হবে। সেই জায়গাতেই আমি তোমায় সাহায্য করবার চেষ্টাও করছি। তাহলে চলে আসবো ভারতবর্ষ গল্পে। এখান থেকে আমি জাস্ট 2টো প্রশ্ন বলে দিচ্ছি। এই 2টো প্রশ্ন তুমি যদি রেডি করে রাখো, আমার বিশ্বাস তুমি নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে যেতে পারবে। বাংলাতে তোমরা একটা ভুল করো, তোমরা একটা লাইন পড়ে চলে যাও, গিয়ে দেখো পরীক্ষায় প্রশ্নটা আসনি, হ্যাঁ স্যারের সাজেশন কিচ্ছু মেলেনি, কিচ্ছু জানেন না, আপনি অশিক্ষিত, আপনার কথা শুনে বিপদে পড়লাম। অথচ তোমরা খেয়াল করে দেখোই না প্রশ্নটা কমন রয়েছে। এরকম একটা ঘটনা ঘটেছিল, সেটা বলবো। তার আগে একটা উদাহরণ দিই। ধরো তুমি পড়ে গেছো এই লাইনটা, যেটা ধরো এই যে এসেছিল 2023 সালে, বচসা বেড়ে গেল। কেন বচসা, তার পরিণতি কি, এটা এসছে। তুমি এখান থেকে পড়ে গেছিলে যে তারপর দেখা গেল অদ্ভুত দৃশ্য। তারপর বলতে কিসের পর, দৃশ্যটি কি? দুটো উত্তর কিন্তু কার্যত এক, কিন্তু দেখো প্রশ্নের ভাষা আলাদা। যারা সিলেবাসটা কমপ্লিট করেনি তারা কিন্তু ভেবেছে এই প্রশ্ন তো কমন নয়। বা ধরো এই বচসা বেড়ে গেল, এই লাইনের বদলে দেওয়া হলো, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে। জনতা কেন মারমুখী হয়ে উঠেছিল, তারপর কি হলো, উত্তর একই হবে কিন্তু প্রশ্নটা পুরো মনে হচ্ছে আলাদা। এই যে পার্থক্য, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে ভাই, যদি এটা না বোঝো সমস্যা হবে। আচ্ছা, আজকের যেটুকু আলোচনা করলাম, মূল সাজেশনে যাব। এটাই ইউটিউবের ঐতিহ্যবাহী সাজেশন। 1 দশক, প্রায় 1 দশক ধরে আমি ইউটিউবে আছি। 2016 থেকে 2025 পর্যন্ত একটা দীর্ঘ যাত্রাপথ। আমি হঠাৎ করে ইউটিউবে গজিয়ে উঠিনি, আগেও ছিলাম, আজও আছি, তোমাদের ভালোবাসাতে রয়েও যাব। একটা কথা শেয়ার করি, যেহেতু তোমরা আমার সবচেয়ে বড় ব্যাচ, এরপর তোমরা কলেজে উঠবে, কিছু ব্যক্তিগত কথাও বলতে হয়। 3-4 দিন, 4 দিন না 5 দিন ভয়ঙ্কর অসুস্থ, এখনো নাকটা বন্ধ, জ্বর, মাথা উঁচু করতে পারছি না। প্রতিদিন তোমাদের কমেন্ট পড়ছি, স্যার বাংলা সাজেশনটা দিন, সিলেবাসটা অনেক বড়। আমি বুঝতে পারছি, কেউ কেউ রেগে গিয়ে বলছো তুই সাজেশন দিবি না। আমি দুঃখ পাইনি, কেন বলো তো? তোমরা আমাকে নিজের বন্ধু মনে করো, নিজের আপনজন মনে করো, আমার কাছে আবদার জানাতেই পারো, অভিযোগও করতে পারো। আমরাও তো বন্ধুকে বলি এই তোর সাথে আর জীবনে কথা বলো না, তুই একটা অসভ্য, এটা তো মন থেকে বলি না। তাই তোমাদের বকুনিগুলোও মাঝে মাঝে ভালো লাগে, কারণ নিজের মানুষ তো। অনেকে 2টো বাজে কথা লিখে চলে যায়, আমি এতে দুঃখ পাই না, আমার কষ্ট হয়, মানে ছাত্র সমাজের এই মানসিকতার যে নৈতিকতার অধপতন, এটা দেখে। যাই হোক, সেই প্রসঙ্গে থাকি। নাকটা বন্ধ, উচ্চারণের ত্রুটি হতে পারে অনেকটা, সেই ছোটবেলায় দেখতাম না ঠাকুমার ঝুলি কার্টুন হতো, ওর পেতনিগুলো যেমন নাকে নাকে কথা বলতো, এমনও রেকর্ড হতে পারে। যদি তেমন হয়ে থাকে আমি কিন্তু মার্জনা চেয়ে নিচ্ছি। ভারতবর্ষ গল্প থেকে আমি তোমাকে প্রথমে যেটা পড়তে বলবো, আমার ফার্স্ট চয়েস, সেই সময় এলো এক বুড়ি। লেখক বুড়ি সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখক। এখানে বুড়ির চেহারা, পোশাক, সে যেমন রাগী, রাগতভাবে উত্তর দিল, এই রকম অংশটা তোমাকে কিন্তু বিস্তারিতভাবে এখানে লিখতে হবে। আমার মতে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা 2019 সাল, 2022 সাল দুবার এসে গেছে, এটা তোমরা প্র্যাকটিস করবে। দ্বিতীয় প্রশ্নটা হলো, আমাদের গল্পের দ্বিতীয়াংশ থেকে যে কোনো একটা লাইন তুলে দেবে। দ্বিতীয়াংশ বলতে বুড়ির মৃতদেহটাকে
মুসলমান পাড়ার লোকেরা তুলে আনছে। এরপর থেকে বুড়ি জেগে উঠল। এর মাঝে যে ঘটনাক্রম হয়েছে, এর মধ্যে থেকে কোনো একটি লাইন দিয়ে হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মধ্যে যে দাঙ্গা বাঁধার পরিস্থিতি হয়েছিল, এই জায়গা থেকে প্রশ্ন দেওয়া হতে পারে। এই জায়গাতে দেখো সিলেবাস সাজেশন থাকবে, চিরকাল বলবো আমার একটা আবদার আছে। তোমরা হয়তো অধিকারের গণ্ডি থেকে আমার বেরিয়ে যাবে, উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে যাবে, কেউ অন্য বিষয় নিয়ে পড়বে, বাংলাটা হয়তো থাকবেও না, আর বলার সুযোগ পাবো কিনা জানি না। আজ বলে দিই, আমরা এই গল্পটা শুধু পড়বো না, মন থেকে উপলব্ধি করব। আমার অনেক মুসলিম বন্ধু আছে, আমার অনেক খ্রিস্টান ছাত্র আছে, আমার অনেক মুসলিম বন্ধুর মানে মুসলিম বন্ধুদের কাছে আমি তাদের প্রিয় বন্ধু। আমাদের এই সম্প্রীতিটা না যেন অক্ষত থাকে। কোন দেশে কি হলো বা কোন ধর্মের মানুষ কি করলো, এটা দিয়ে যেন আমরা মানুষকে বিচার না করি। আমি কখনো দুর্গাপুজো কিংবা সরস্বতী পুজোর শুভেচ্ছা বার্তা ইউটিউব কমিউনিটিতে লিখে পোস্ট করলে তার নিচে কুৎসিত কমেন্ট আসে, তোরা পুতুলকে পুজো করিস ইত্যাদি। আবার উল্টোটাও দেখি, ঈদের শুভেচ্ছা দিলে আপনি অমুক ধর্মের তাবেদার, বাজে বাজে কথা। এই জিনিসটা বন্ধ হোক। কারণ আমরা যদি অন্য ধর্মকে প্রত্যেকে সম্মান জানাই, তারাও আমাদের সম্মান জানাবে। আমার মুসলিম বন্ধুদের আমি ভালোবাসি বলে আমি তাদের ঘরের ছেলে, তারাও আমায় ভালোবাসে। আমি যদি ধর্মকে সংকীর্ণ করে দিই, আমি যদি ভেদভাবের মধ্যে আটকে যাই না, তাহলে মানুষে মানুষে যে আমাদের বন্ধুত্ব, যে সম্পর্কের বন্ধন, সেটা আলগা হয়ে যাবে। স্যার ওরা যে আমাদের মন্দির বা মসজিদ ভাঙলো, স্যার আপনি জানেন ওই দেশে কি হয়েছে, এমন অনেকেই লিখতে পারো। দেখো, খারাপ উদাহরণ টেনে আমরা কেন আমাদের সম্পর্ককে খারাপ করব? যতদিন পারবো একে অন্যের সঙ্গে কাঁধে কাঁধ রেখে চলবো, এই নীতিবোধটা আমাদের মধ্যে থাকা প্রয়োজন। যদি তোমার মাথায় অন্য কোনো কিছু থেকে থাকে, আমার অনুরোধ দাদা হিসেবে, বন্ধু হিসেবে, সেটা ত্যাগ করা উচিত। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে দেখা করতে আমি কলকাতা বইমেলাতে আসছি। আমার একটা বই বেরোচ্ছে, জানো তো, পড়ার বই নয়, একটা কবিতার বই, যারা ভালোবাসি বলেছিল। সম্ভবত 1 ফেব্রুয়ারি এই তারিখে আসবো। আসবার আগে আমি আলাদাভাবে ইউটিউবে পোস্ট করে দেব। তোমরা যারা কলকাতা বইমেলাতে আসছো 1 ফেব্রুয়ারিতে, হয় 30শে জানুয়ারি অথবা 1 ফেব্রুয়ারি, কোন ডেটটা ফাইনাল হয় আমি তোমাদের জানিয়ে দেব, কত নাম্বার স্টলে সব বলে দেব। তোমরা যারা আসবে মুখোমুখি কথা হবে, কোনো প্রশ্ন ডাউট থাকলে, সাজেশন নিয়ে কোনো কথা থাকলে সব হবে কলকাতা বইমেলাতে। তাই যারা আসতে চাইছো বা তোমার দাদা দিদিরা যারা আসতে চাইছে তাদের জানিয়ে দিও। তাদেরই এক বন্ধু যার নাম সম্রাট বা সুদীপ্ত, সে থাকছে এবার কলকাতা বইমেলাতে তোমাদেরই অপেক্ষায়। তাহলে এবার বলি দ্বিতীয় অংশ থেকে কেমন প্রশ্ন হতে পারে। হঠাৎ বিকেলে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। দৃশ্যটির বর্ণনা নিজের ভাষায় লেখো। একই প্রশ্ন ঘুরিয়ে আসলো, বচসা বেড়ে গেল, যেটা 23-এ এসছে, দেওয়ার চান্স কম এই লাইনটা, তবুও বলি কোন বিষয় নিয়ে বচসা, এর পরিণতি কি হলো। একই উত্তর ঘুরিয়ে দিল, চ্যাংদোলাটা তখন পিচের ওপর। কোন চ্যাংদোলা, কেন তা পিচের ওপর, এরপর কি ঘটলো। একই প্রশ্ন ঘুরিয়ে দিল, খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে। জনতা কেন মারমুখী হয়ে উঠেছিল, পরিণতি কি হয়েছিল। একই প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কোন দৃশ্য, কেন তা অদ্ভুত। এটাকেই ঘুরিয়ে দিল, বুড়ি তুমি হিন্দু না মুসলমান, কখন, কে বুড়ির উদ্দেশ্যে প্রশ্ন করেছিল, উত্তরে বুড়ি কি বলেছিল। একই প্রশ্ন ঘুরিয়ে দিল, আমি কি তা দেখতে পাচ্ছিস নে, বক্তাকে কখন, কেন তিনি এ কথা বললেন। একই প্রশ্ন, শেষ নদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। দেখো, এত লাইন তুলে আসতে পারে, উত্তর একই, যে হিন্দু পাড়ার লোকেরা নিঃস্বার বুড়ির দেহকে মৃত মনে করে নদীর চড়ায় ফেলে আসে। মুসলমান পাড়ার লোকেরা সেটাকে তুলে এনে কবর দেওয়ার ব্যবস্থা করলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গার পরিস্থিতি শুরু হয়। উভয় একে অপরকে লক্ষ্য করে গালিগালাজ করতে থাকে, মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয়। ইমত অবস্থায় সবার যাবতীয় উত্তেজনায় জল ঢেলে বুড়ি চেতনা ফিরে পায়। তারপর যা হলো এইভাবে লিখে দিলে। এই একটা প্রশ্ন খুব 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 গুরুত্বপূর্ণ। তবে আমি কি বলেছি,
এই গল্প থেকে কোনো রিস্ক নেওয়া যাবে না। এখান থেকে যে এবার প্রশ্ন আসছেই, সেটা যে কোনো শিক্ষকই তোমায় বলে দিতে পারেন। যেমন ভারতবর্ষ যে গল্প, এই গল্পে গ্রামের যে গ্রাম্য বাজারটা, তার বর্ণনাটা একটু দেখে রাখবে। কোথায় বাজার, কটা কিসের দোকান আছে, একটু দেখে রেখো। তারপর পৌষে বাদলা নিয়ে যে শ্লোক রয়েছে বা যে কথাটা বচন রয়েছে, কোন দিন বাদলা লেগেছিল, সেই দিন মানে গ্রামের চাষিরা কিভাবে দিন কাটাতো সেই সময়, এই অংশগুলো একটু দেখে রেখো। ভারতবর্ষ গল্পের নামকরণের সার্থকতা খুব কম গুরুত্বপূর্ণ, তবু যারা খুব ভালো রেজাল্ট করতে চাইছো তারা দেখে রেখো। তবে আমার যারা একটু পড়াশুনোর দিক থেকে বাংলা বিষয়ে দুর্বল স্টুডেন্ট, তাদের বলবো, কেউ তো দুর্বল সবল হয় না, তো মানে যারা এতটা পড়োনি তাদের বলবো, সেই সময় এলো এক বুড়ি, বুড়ির বর্ণনা দাও। আর এই যে যে অনেকগুলো অথবা দিয়ে বললাম যে দাঙ্গার বর্ণনা, এই দুটো তোমরা ভালো করে পড়ো। এবার আসি বাকি গল্প। ধরো কে বাঁচায় কে বাঁচে থেকে, সেদিন আপিসে যাওয়ার পর থেকে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখলো, এটা দেখে তার প্রতিক্রিয়া কি হয়েছিল পড়ে রেখো। তারপর সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ণ গম্ভীর হয়ে আছে, কোন দিন কেন, এই রকম লাইন। বিশেষ করে মৃত্যুঞ্জয়ের অন্তিম পরিণতির অংশটা, যে দিন দিন কেমন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুষড়ে যাচ্ছে দিনকে দিন, খেতে পাইনি বাবা আমায় খেতে দাও। এতগুলো লাইন, উত্তর কিন্তু একই। যেমন দিন দিন কেমন যেন হয়ে যেতে লাগলো মৃত্যুঞ্জয়, মৃত্যুঞ্জয় কেন এমন অবস্থা হলো, সে কেমন হয়েছিল। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, মৃত্যুঞ্জয় কে, তার বাড়ির অবস্থা কেন শোচনীয়, দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে, একেবারে মুষড়ে যাচ্ছে দিনকে দিন, কার কেন এমন অবস্থা, খেতে পাইনি বাবা আমায় খেতে দাও, কে কখন কেন এমন উক্তি করে। দেখো অনেকভাবে প্রশ্ন হতে পারে, উত্তর কিন্তু একই হচ্ছে। তাছাড়া এখান থেকে অতীতে যে বড় প্রশ্নগুলো বিভিন্ন সালে এসে গেছে, একটু হলেও দেখে রেখো। তারপর ভাত গল্প, ভাত গল্পে এই সংসারে সবকিছু চলে বড় পিসিমার নিয়মে, অনেকবার এসছে উচ্চ মাধ্যমিকে, মানে দুবার, তাও দেখে রেখো। বিশেষ করে ভাত গল্প থেকে উৎসব নাইয়া যে প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল, সকাল হতেই বোঝা গেল সর্বনাশের বহরখানা, যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল, এই রকম লাইন তুলে এখান থেকে প্রশ্ন হতে পারে। আর হতে পারে এই ভাত গল্প থেকেই একদম শেষ পৃষ্ঠাতে সে বুঝতে পারছে সব ভাত ওরা ফেলে দিতে যাবে, উৎসবের মাথার বুদ্ধি এখন স্থির, সে জানে সে কি করবে, এই রকম লাইন তুলেও কিন্তু প্রশ্ন হতে পারে। আরেকটা জায়গা, আসল বাদা, আসল বাদা আছে এমন একটা লাইন তুলে, আসল বাদা কোনটি, উৎসব কেন তা খুঁজতে চেয়েছিল, এরকম প্রশ্ন হতে পারে। আর হিংস্র কামটের প্রসঙ্গ, হিংস্র কামট, এটাও তোমাকে পড়তে হবে। দেখো ভারতবর্ষ গল্পটা অনেক বড়, ছোট করা কিন্তু যাবে না। এখান থেকে আমি কি কি বললাম, প্রথম উৎসবের পরিবার যেভাবে আর কি প্রাকৃতিক বিপর্যয় সর্বশান্ত হলো তার বর্ণনা। দ্বিতীয়, যখন সবাই ভাত ফেলে দিতে যাচ্ছে তখন উৎসব কি কি করেছিল, এই জায়গা থেকে প্রশ্ন হতে পারে। আর আসল বাধার প্রসঙ্গ, এগুলো, আর পিসিমার প্রসঙ্গটা, এগুলো একটু হলেও তোমাদের কিন্তু দেখতেই হচ্ছে। তবে যেটা বললাম, যারা এতগুলো পারছো না তারা যে কোনো দুটো গল্প ভালো করে রেডি রাখলেই বড় প্রশ্নের জন্য কিন্তু চলবে। আচ্ছা, অনেকক্ষণ তো সাজেশন বললাম, কেমন লাগছে এই অথেন্টিক সাজেশন? আশা করি তোমরা বুঝতে পারছো কেন ইউটিউবের বুকে এত চ্যানেল, এত অভিজ্ঞ শিক্ষক, এত বিখ্যাত শিক্ষক রয়েছেন, তা সত্ত্বেও এই ক্ষুদ্র নগণ্য মানুষটির বাংলা সাজেশনের প্রতি প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রীরা ভরসা রাখে। হাজার হাজার নয়, কয়েক লক্ষ ছাত্রছাত্রীরা, সেটা আমাদের সাজেশন ভিডিওর দর্শক সংখ্যা থেকেই তো আমরা কাউন্ট করে ফেলতে পারি। তো এভাবেই পাশে থেকো। তোমাদের এই ভালোবাসা আমার অহংকার, মানে আমার অহংকার আমি এটা নয়, আমিত্বটা আমার অহংকার নয়, আমার অহংকার আমায় এত মানুষ ভালোবাসে, এটা সত্যিই অহংকার। এমনকি আমায় দু পাঁচজন ঘৃণা করলে সেটাও অহংকার, যে কিছু মানুষ তো আমায় চেনে, তাই না? এবার কবিতা প্রথম যে প্রশ্নটা করবে, শেষ বছরের পরীক্ষা, শেষ লাইন, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। সকল দেনা কি, তা কিভাবে শোধ করা সম্ভব, প্রথম প্রশ্ন। দ্বিতীয়, একদম প্রথম দুই লাইন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, বা এই চারটে লাইনের মধ্যে থেকে যে কোনো দুটো দিল,
জানিলাম এ জগৎ স্বপ্ন নয় বা রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কবির উপলব্ধি লেখো। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এইরকম একটা লাইন তুলেও প্রশ্ন হতে পারে। এখান থেকে বললাম তো 3টে প্রশ্ন, আলটিমেটলি হয় একটা প্রশ্ন। তুমি এই কবিতার বিষয়বস্তুটা ভালো করে পড়ে নিও। যখন বিষয়বস্তু পড়বে প্রত্যেকটা লাইনের আলাদাভাবে মানে প্রত্যেকটা পংক্তির তাৎপর্য কিন্তু তুমি আত্মস্থ করে নেবে। এক্ষেত্রে হেল্প করতে পারে আমাদের আলোচনামূলক ভিডিওগুলো দেখে নিও, যাতে যে লাইন তুলেই প্রশ্ন আসুক না কেন এর বিষয়বস্তুটা তোমরা ঠিকঠাকভাবে লিখে আসতে পারো। দ্বিতীয় কবিতা শিকার। এখান থেকে আমি একদম এটা কি বলা যেতে পারে নিশ্চিত মাত্র 2টি প্রশ্ন। এক, ভোরের পরিবেশ। শিকার কবিতায় ভোরের বর্ণনা, সেই ভোর কিভাবে করুণ হয়ে ওঠে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে হরিণের পরিণতি। এই দুটো প্রশ্ন খুব ভালো করে পড়বে। হরিণের পরিণতি কেমন হতে পারে? এই ভোরের জন্য সে অপেক্ষা করছিল, কোন ভোরের জন্য, অপেক্ষার পরিণতি কি হলো, এসেছে সে ভোরের আলোয় নেমে, কে সে ভোরের আলোয় নেমে আসার পর কি ঘটে। নেক্সট, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো, সে কে, সে নামার পর কি হলো। একই উত্তর, প্রশ্ন নানাভাবে ঘুরিয়ে হতে পারে। হরিণের পরিণতির অংশটা এই দুটো এখান থেকে ভালো করে রেডি রাখো। আর অন্তিম কবিতা যেটার কথা বলেছি, ক্রন্দনরতা জননীর পাশে, এখান থেকে জননী কেন ক্রন্দনরতা, কি করণীয়, বা আমি তা পারি না, এই দুটো, আমি তা পারি না কবি কি পারেন না কি পারেন, এই দুটো কবিতার মানে এই দুটো প্রশ্নের উত্তর প্রায় এক। এই দুটো বা এই একটা প্রশ্নই তোমাকে এখান থেকে রেডি করলে চলবে। স্যার আপনি যা বলছেন সব কমন পাবো তো? 100% কমনের গ্যারান্টি দিচ্ছেন তো? দেখবে অনেক ইউটিউব চ্যানেলের ভিডিওর উপর লিখে দেয় বা অনেক বইয়ের উপর লেখা থাকে 100% কমন পাবে। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নে কি কি আছে, আমি যে প্রশ্নগুলি বলেছি তার মধ্যে থেকে কতগুলি কমন এসেছে, কত নাম্বার এসেছে, কত শতাংশ, সেটা তো পরীক্ষার পরেই হিসেব করা যাবে। তার আগে আমি কি করে বলি বলতো? অনেকে ভিডিওর উপর লিখে দেয় 80% কমন পাবে। কি করে এটা? আমি প্রশ্ন কি দেখে এসেছি? শিক্ষকরা জ্যোতিষী নন। আমাদের বিচারে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা তোমাদের বললাম। আমি কখনোই, এটা আমি বারবার বলি, আমি কোনো প্রশ্নপত্রের গ্যারান্টি বা কোনো রকম নিশ্চয়তা কখনো দিই না। এটা দেওয়া মানে ছাত্রদের সঙ্গে প্রতারণা করা। যারা বলে দেন আমি যে কটা বলবো এর বাইরে একটাও আসবে না, সব কটা প্রতারক। তুমি মিলিয়ে দেখবে, বাংলার ক্ষেত্রে বলছি, অন্য 2-1টা সাবজেক্টে বলে দেওয়া যায় সেটা আলাদা, সেই সাবজেক্টগুলো আলাদা। বাংলার ক্ষেত্রে তোমরা মিলিয়ে দেখবে আমরা কেউ বলতে পারি না। কারণ যদি তাই হতো তাহলে লাইনে লাইনে তারা মিলিয়ে দিতে পারতেন। যদিও বা এই জায়গাতে সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই উচ্চ মাধ্যমিক আমরা যতবার প্রকাশ করেছি প্রতিবার কিন্তু 100% প্রশ্ন কমন থাকে। এটা বানানো কথা নয়, প্রতিবারের ভিডিও আমাদের চ্যানেলে আছে, তুমি জাস্ট যাও, লেখো এইচএস কোশ্চেন পেপার 2024 সম্রাট এক্সক্লুসিভ বেঙ্গলি, লেখো এইচএস কোশ্চেন পেপার 2022 সম্রাট এক্সক্লুসিভ বেঙ্গলি, এইভাবে সার্চ করো। সেই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন আর তা আমাদের বই দুটো মিলিয়ে মিলিয়ে আমি ভিডিও করে দিয়েছি, দেখে নিও। আমি এই কথাটা এতদিন কেন বলিনি বলো তো? লাস্ট কেন বললাম? বছরের প্রথমে বলতেই পারতাম আমার বই পড়ো সব কমন পাবে, আমার বইয়ের বিক্রি হয়তো অনেক বাড়তো। কিন্তু এমন হতেই পারে প্রতিবার আসে, এবার একটা প্রশ্ন এলো না, তুমি সারা বছর পড়তে না, তুমি ভাবতে স্যারের বই পড়ে সব আসে, আমি এই বই পড়বো আর কিছু পড়বো না, তখন হয়তো সেই প্রশ্নটা এলে তুমি নিজেই ঠকে যেতে, আমার হয়তো অনেক উপার্জন হতো। এই জন্য আমি কোনোদিন অর্থের পেছনে আমি কখনো ছুটিনি। আজ প্রায় 10 বছর ইউটিউবে আছি, আমি কখনোই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রিপশন বাটন চালু করিনি। আমি কখনো অনলাইনে আলাদাভাবে অর্থ নিয়ে পড়াইনি। আমি মনে করেছি অর্থ অনর্থের মূল। যারা পড়ান তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তারা নিশ্চয়ই পরিশ্রম করেন, পারিশ্রমিক নেন। কিন্তু আমার মনে হয়েছে কাল যদি আমি অনলাইন শুরু করি, কেন আমি পড়াই না আজ তোমাদের বলি, এটাও একটা নীতি বা আদর্শবোধ। যদি কোনোদিন সত্যি আমার অর্থের প্রয়োজন হয় সেদিন হয়তো পড়াবো, কিন্তু আজ মনে হয় আমি যদি অনলাইন পড়াতাম না, এই যে তোমরা যারা ভিডিও দেখছো, বাংলার কয়েকশো নয় কয়েক হাজার ছাত্রছাত্রী তার গৃহশিক্ষক ছেড়ে অনলাইন ক্লাসে যুক্ত হতো। সেই বাংলার অগণিত গৃহশিক্ষকদের ক্ষতি হয়ে যেত। হয়তো গরিব একজন শিক্ষক, তিনি তোমাদের দেওয়া অর্থ দিয়ে তার সংসার চলছে, তার ছোট্ট বাচ্চার খাবার কিনছেন তিনি, আজকে আমার অনলাইন ক্লাসের চক্করে হয়তো তুমি তাকে ছেড়ে দিতে। কিংবা আমার এটা মনে হয়েছে একটা গরিব স্টুডেন্ট যে আমার
ক্লাস করতে পারছে না, তার মনে একটা হীনমন্যতা জাগতো, স্যার শুধু বড় লোকদেরই, আমার টাকা নেই বলে স্যারের স্পেশাল ক্লাস আমি করতে পারি না। তাই আমার মনে হয়েছে পেইড ক্লাসটাই আমি ফ্রিতে দেব। তাই আমাদের ইউটিউবে যে কটা ক্লাস তুমি দেখবে একদম সুন্দরভাবে আলোচনা করা, আর অনলাইন ক্লাসের দরকারই হয় না। হ্যাঁ, অনলাইন ক্লাস হলে মুখোমুখি কোশ্চেন আনসারের জায়গা থাকতো, সেটা নেই, কিন্তু বাদ বাকি দেখো খুব একটা অসুবিধা হয় না। আমি আবারও বলছি, যারা অনলাইন ক্লাস করান তারা একদম ঠিক করান, নিশ্চয়ই পরিশ্রম করে তারা পারিশ্রমিক নিচ্ছেন, কোনো ভুল নেই, কিন্তু আমার নীতিবোধ বা আমার যে ভাবনাটা, সেটা আমার জায়গাতে আমার মনে হয় আমার সঠিক। তোমরা এটা নিয়ে কি মনে করো আমায় জানিও। আচ্ছা, ভবিষ্যতে কি আমার পেইড কোর্স করানোই উচিত? তোমরা তো উঁচু ক্লাস, তোমরা সিনিয়র, এখন তোমরা আমায় একটা পরামর্শ দিও তো, নাকি আমি যে নীতি নিয়ে আছি এটা ঠিক, নাকি সত্যি অনলাইন ক্লাস আলাদাভাবে করানোটা প্রয়োজন? আমার যে ভিডিওগুলো খুব একটা তোমরা বুঝতে পারছো না, আমি যদি অনলাইনে পড়াতাম তাহলেই ভালো হতো। কি মনে হয় আমাকে লিখে জানিও। অনেক গল্প আজকে করছি, কারণ জানি না আর কবে তোমাদের সঙ্গে দেখা হবে। অনেকে হয়তো পরীক্ষার আগে 1 মাস আগে ফোন অফ করে দেয়, আমার লাস্ট মিনিট সাজেশনের জন্য অপেক্ষা করেছিলে। এবার আসি বিভাব নাটকের ক্ষেত্রে। আমি না একটা টোটকা বলে দিই, টিপস, যারা এতক্ষণ শুনলে। এই যে বিভাবের এই 2 পাতা পড়বে, এই যে ছবি দেওয়া এইটা, এই 2 পাতা অর্থাৎ 34 পৃষ্ঠা, এইটুকুখানি 35-এর পুরোটা, আর এই যে এই পর্যন্ত পরের পৃষ্ঠা, এর মধ্যে থেকেই তুমি বড় প্রশ্ন কমন পাবে। কেমন হতে পারে আমি প্রথম থেকে বলে রাখি কি কি পড়বে। বিভাব নাটকের নামকরণের সার্থকতা, বিভাব নাটকে অভাবের ছবি, আর আইজেনস্টাইন সাহেব যা যা লিখেছিলেন, 2টো জিনিস লিখেছিলেন, এক নাইটের দুর্গত্যাগ আর কাল্পনিক মৃত্যু দৃশ্য। এই 2টো দৃশ্য খুব ভালো করে পড়বে। অন্যদিকে যে 3টে বর্ণনা আছে, এক বাংলা নাটক, ওড়িয়া যাত্রা, মারাঠি তামাশা, এই 3টে থেকেও প্রশ্ন হতে পারে। কেমন ভাবে দিল, বুদ্ধিটা কি করে এলো তা বলি, বা অনেক ভাবনা চিন্তা করে একটি পেজ বার করেছি যে শম্ভু ভঙ্গি নির্ভর নাটক করা যায়, তার বুদ্ধি বা তার মাথায় প্ল্যান এসেছিল এই 3টে জিনিস দেখে। পুরনো বাংলা নাটক রাজা রথা আরোহণম নটয়তি, তারপর উড়ে দেশের যাত্রা, তারপর মারাঠি তামাশা, এই জিনিসগুলো। এইটা খুব 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 ভালো করে করবে, এই যেটুকু বললাম। এরপর এটা যদি হয়ে যায়, আমার মতে এই অংশটা থেকেই এবার বড় প্রশ্ন আসবে। তাছাড়া আর একটা জায়গা আছে একটু শেষের দিকে, পেজ নাম্বার 46-এ, জীবন কোথায়, এই ঘরের মধ্যে, এই 4 দেওয়ালের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, হাসিও পাবে না। এই যে যে জায়গাটা, তারা জীবনকে উপলব্ধি করতে কোথায় কি গেছিল, কি অভিজ্ঞতা লাভ করেছিল, এটা একটু দেখবে। এই 2টো প্রশ্ন, 2-3টে প্রশ্ন আর কি। আর একটা জিনিস একটু দেখে রেখো, প্রথম লাভ সিন, দ্বিতীয় লাভ সিনের বর্ণনা। শটের জন্য কিন্তু ফার্স্ট লাভ সিনে কি বেজেছিল, কি হারমোনিয়াম বেজেছিল, কোন গান হয়েছিল, তারপর হারমোনিয়াম বাদক কি বলেছিল, ওই জায়গা থেকে কিন্তু শট আসে, মনে রাখবে। ওটা শটের জন্য আলাদা একটা ভিডিও করব, তখন বলে দেব। এবার নানা রঙের দিন নাটক, এখান থেকে ধরো নানা রঙের দিন নাটক থেকে মঞ্চসজ্জা নামকরণের সার্থকতা খুব গুরুত্বপূর্ণ। একাঙ্ক নাটক হিসেবে বিভাব আর নানা রঙের দিন দুটোরই একটু সার্থকতা দেখে রেখো তো, এটা একটু হলেও দেখবে। বিভাব যারা করবে তারা একাঙ্ক নাটক হিসেবে বিভাবের সার্থকতা এটাও দেখো। আচ্ছা, প্রশ্ন বলবো, অনেকে এটা জানতে চাও কোথায় পাবো। কলকাতা বইমেলাতে মৌলিক লাইব্রেরি স্টল আছে, সেখানে পাবে, আমি আলাদা পোস্টে বলে দেব। আমাদের বই কিন্তু প্রায় আউট অফ প্রিন্ট, প্রায় মানে আউট অফ প্রিন্টই, পুরনো বই কোথাও কোথাও আছে। তাই যারা এখনো পাওনি, নিকটবর্তী বইয়ের দোকানে খুঁজে নিও। এইটুকু বই, মানে পুচকে সাইজের বই, দেখো, যারা দেখোনি বোঝোনি, তোমাদের টেক্সট বই তো এই দেখো, আর হাইট এটা একদম ছোট, টেক্সট বই এত মোটা, এটা একদম পাতলা, 1 মাসের মধ্যে এটা ইজিলি কমপ্লিট করা যায়। তাই যারা কিনতে চাইছো তারা দোকানে খোঁজ করে বই পেলে কিনে নিতেই পারো। যেটাই ছিলাম, নানা রঙের দিন নাটক থেকে আমি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই, কে কেন ঘুমন, এই জায়গাটা দেখবে। রজনীর চরিত্র, রজনীর জীবনের একাকিত্বের বর্ণনা, এটা একটু পড়বে। তারপর মানে এটার বিভিন্ন লাইন তুলে প্রশ্ন হতে পারে, এটা যেহেতু খুব আবেগঘন একটা নাটক, তো একটু বিভিন্ন লাইন তুলে। তারপর আমাদের দিন ফুরিয়েছে, শিল্পকে যে মানুষ ভালোবাসে তার বার্ধক্য নেই কালীনাথ, রজনী চাটুর্যে ইজ রজনী চাটুর্যে, মরাহাতি সোয়া লাখ, এরকম লাইন তুলে প্রশ্ন হবে। এবার আসি পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এখান থেকে দেখো, এই প্রশ্ন যাই হোক না কেন উত্তর কিন্তু একই হয়,
এই নাটকের? উত্তরের দ্বিতীয় পার্টে তোমাদের লিখতে হয়, ইতিহাসের পাতা রাজা মহারাজাদের গৌরব গাথায় পরিপূর্ণ, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা সেখানে থাকে না, যুগে যুগে শ্রমজীবী মানুষেরা ইতিহাসের পাতায় অবহেলিত, বঞ্চিত, ব্রাত্য। এই কথাটা না দেখবে দ্বিতীয় প্যারায় এ যাবৎকাল যতবার উচ্চ মাধ্যমিকে যা এসছে এখান থেকে, তার দ্বিতীয় প্যারায় এই কথাগুলোই কার্যত হবে। এখান থেকে যে কোনো লাইন তুলেই ধরো প্রশ্ন হতে পারে, তবু আমি তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ লাইন বলে দিই। নিদেন একটা রাঁধুনি তো ছিল, কার সঙ্গে রাঁধুনির কথা বলা হয়েছে, এ কথার তাৎপর্য কি? ওই দ্বিতীয় প্যারাটা বলে দিলাম। কি? স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল, স্পেনের ফিলিপ কেন কেঁদেছিল, এ কথা বলার কারণ কি? ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, আলেকজান্ডার কে? এই লাইনের মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? কোনখানে? এই লাইনের মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? তারা থাকতো কোন বাসায়? কাদের কথা বলা হয়েছে? এই লাইনের মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? কোন সন্ধ্যায়? লাইনটির মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? কোন প্রসঙ্গে এই উক্তি? লাইনটির মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে? ওই লাইনটির মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে বা তাৎপর্য কি, মানেই শ্রমজীবীদের যে যুগে যুগে ইতিহাসের পাতায় বঞ্চিত হতে হয়েছে, সেই কথাটাই তোমাকে লিখতে হবে। এখানে বলা যেতেই পারে একটাই একটা কমন। আর একটা প্রশ্ন দিতে পারে, কত সব খবর, কত সব প্রশ্ন। পড়তে জানে মজুরের প্রশ্ন কবিতায় উত্থাপিত প্রশ্নগুলি লেখো। এবার আসি অলৌকিক। অলৌকিক গল্প থেকে আমার মতে ৬৭ পাতা, এটা থেকে এবার বড় প্রশ্ন আসবে। ৬৭ পাতা অর্থাৎ অলৌকিকের লাস্ট পাতা, যে ট্রেন থামানোর ঘটনা পাঞ্জা সাহেবের, যে পাঞ্জা সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। পাঞ্জা সাহেবের লোকজন খবরটা পেয়ে উত্তেজিত। ট্রেনটা বেরিয়ে যাবে, কি করা যায়? ঝড়ের গতিতে ট্রেনটা বেরিয়ে যাবে, কি করা যায়? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, দিয়েই বললো এই যে যে ট্রেন থামানোর ঘটনা, এটা লিখতে দিল। এখান থেকে আরো কিছু প্রশ্ন দেয়। অবাক বিহল হয়ে বসে আছে, মুখে কথা নেই। একই উত্তর, কেন? ঝড়ের বেগে ট্রেন ছুটে আসা, ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না? কোন প্রসঙ্গে উক্তি? একই উত্তর, চোখের জলটা তাদের জন্য। খুব ইম্পর্টেন্ট লাইন, কাদের জন্য বক্তা কেন তার চোখের জলকে অর্পণ করেছেন। এই দেখো ৬৭ পাতা থেকেই এবার একটা বড় প্রশ্ন আসবে, এটা ধরে নিতে পারো তোমরা। আর একটা প্রশ্ন দেখবে, এটা একটু বুদ্ধিদীপ্ত। প্রথমে লেখক কেন আর কি পাথর হাত দিয়ে থামানো বিশ্বাস করেননি, শেষে কেন বিশ্বাস করলেন? এই জায়গাটা কেন তার কাছে অলৌকিক বিষয়টা লৌকিক হয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ। এবার আসি ছাতির বদলে হাতি। এখান থেকে চেংম্যানের প্রসঙ্গ তুলে প্রশ্ন আসতেই পারে। আমি বলেছিলাম না যে এরকম একবার হয়েছে, আমি ঠিক এই একই কথা বলেছিলাম ভিডিওতে, সেবার একটু টাফ কোশ্চেন হয়েছিল, যে চেংম্যানের লাইন থেকে, মানে একদম চেংম্যানের অংশ থেকে এবার প্রশ্ন আসবেই, সেবারও বলেছিলাম, এবারও বলে দিচ্ছি। 25-30 বছর আগেকার কথা, কথাটি নিজের ভাষায় লেখো। মহাজনের দরদ হঠাৎ কিসে এত উঠলে উঠলো? মহাজনের কেন দরদ হয়েছিল, তারপর কি ঘটেছিল? তারপর চেংম্যান ভাবলো এমন সুযোগ ছাড়া উচিত নয়, নতুন ছাতা মাথায় দিয়ে সে মহা ফুর্তিতে ফিরল, তার পরিণতি কি হয়েছিল? চেংম্যানের মাথায় আকাশ ভেঙে পড়ে, এবার সে ইঁদুর করে পড়েছে, সে বুঝতে পারে। এই জায়গা বা বিশ্বাস করো বানানো গল্প না, এরকম একটা লাইন তুলে চেংম্যানের ঘটনাটা দেবে। সেবারও এসছে, কিছু স্টুডেন্ট এসে আমায় গালাগালি শুরু করলো কমেন্টে, আপনার বড় বড় ভাষণ কমন আসেনি। তো আমি সেবার একটু বাইরে ছিলাম, আমার হাতে প্রশ্ন নেই, আমি ভাবলাম হয়তো সত্যিই আসেনি। তো আমি তাদের লিখলাম, ভাই আমি তো ভিডিওতে বলে দিয়েছি তোমরা সবটা পড়বে, আর আমি তো লাস্ট মিনিট সাজেশন ভিডিওটা দিই একদম পরীক্ষার লাস্ট মুহূর্তে। আমি কি গোটা বছর তোমাদের পড়তে বারণ করেছিলাম? আমি তো শুধুমাত্র গুরুত্বপূর্ণ জিনিসগুলো বোঝানোর জন্য পরীক্ষার আগে বলে দিই এটা এটা পড়ো। তোমরা বলছো আপনার জন্য আমি পড়িনি, আমি কি কাউকে কোনো প্রশ্ন পড়তে কোনোদিন বারণ করেছি? আর আমি কি বলেছি এটার বাইরে আসবে না? আমি তো প্রতিবার বলি, এবারও তোমাদের বলছি, এর বাইরে থেকেও আসতে পারে। কোনোবার আসেনি মানে কোনোবারই আসবে না, মানে আমি যা বলি তার বাইরে আসে না কোনোবার, তার মানে এবারও আমি যে কটা বলছি এর মধ্যে থেকেই আসবে, এমন মিথ্যে কথা আমি বলবো না। তো আমি বাড়ি এসে দেখি দিয়েছে এই লাইনটা, বিশ্বাস করো বানানো গল্প নয়। আমি কি কমেন্ট করব, দেখি অন্য স্টুডেন্টরা তাদের কমেন্ট করা শুরু করেছে যে তোরা বাড়িতে পড়বি না, স্যারকে অপমান করছিস, স্যার তো বলেই দিয়েছিল চেংম্যান আসবে, এই তো এসছে, বিশ্বাস করো বানানো গল্প নয়। তার মধ্যে থেকে কয়েকজন
তখন আমি খুব হোয়াটসঅ্যাপ যে হেল্পলাইন ওতে অ্যাক্টিভ থাকতাম। এখন তো আর রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না নানা কারণে। তো আমার তো কোনো টিম নেই, অন্য টিচারদের মতন আমার অনেক টিম, অনেকে আমার কেউ হোয়াটসঅ্যাপ হ্যান্ডেল করছে, কেউ এটা করছে, এমন নয়। আমি সবটা নিজের হাতে করি। মাঝে মাঝে শুধু হোয়াটসঅ্যাপের ওই যখন প্রশ্ন টশ্ন কালেক্ট করতে হয়, ওইটা শুধুমাত্র অন্য একটা টিম আছে, যারা টিম নয়, আমার এক স্টুডেন্ট আছে যাকে আমি বলি যা ফাইল ছাত্ররা দিচ্ছে প্রশ্ন টশ্ন এগুলো প্রিন্ট করে আমাকে দেবে, এটাই যা। তো সেখানে এসে পরে অনেকে ক্ষমাও চেয়ে গেছিলো, স্যার আমরা পড়িনি, কি করব। আমি তাই বলছি একটু টেক্সটটা কিন্তু পড়তে হবে, বুঝেছো, না হলে চেনা জিনিসও অচেনা মনে হয়ে যাবে। আর একটা প্রশ্ন এখান থেকে, এদিকে একরকম প্রথা আছে নানকার প্রথা, নানকার প্রজাদের অবস্থাটা। আর এই ছাতির বদলে হাতি গদ্যাংশে মহাজনী শোষণের যে চিত্র আছে এটাও কিন্তু একটু হলে দেখে রাখবে। আর তারপর রয়েছে কলের কলকাতা, অনেক বড় একটা মানে গদ্য। এখান থেকে কলকাতা খেপে উঠলো কেন, মোনা ঠাকুর কিভাবে কলকাতাকে ভালোবেসে ফেললো, কেন তিনি কলকাতা ছেড়েছিলেন, তারপর চেয়ারের উপর যিনি বসে আছেন দেখবে সুভাষচন্দ্রের একটি প্রসঙ্গ, সেটা মায়ের শেখানো গান গুনগুনিয়ে উঠি, এটা এই অংশগুলো একটু কলের কলকাতা থেকে পড়তেই হবে। ওটা বড় মানে একটা গদ্য, ওখান থেকে শর্ট করা অনেকটাই কঠিন। আরেকটা আছে ওই মেঘের গায়ে জেলখানা, সাধুচরণ মুস্তাফা, এদের দুজনের সম্পর্কে পড়বে। জেলখানাতে শাস্তিদানের হেরফের, যে বড় লোকদের একরকম গরিবদের একরকম, সুরানি দুরানির প্রসঙ্গ, ওই জায়গাটা একটু দেখবে। জেলখানার যাত্রাপথটা অল্প হলেও পড়বে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে। আর আশা করি আমি যে সাজেশন বলি সেটা ভুল কি ঠিক তোমরা নিজেরাই জানো, কারণ তোমরা যখন পরীক্ষা দাও, বিভিন্ন এই যে টেস্ট পরীক্ষা দিয়েছো, তোমার স্কুল তোমার আশেপাশের সব স্কুলের সঙ্গে আমার প্রশ্ন মিলেছে, টেস্ট পেপারে যত প্রশ্ন দেখেছো মিলেছে তো। টেস্ট পেপার যে কোম্পানির কেন মিলিয়ে দেখো যে আমাদের বইয়ের বাইরে সেই অর্থে কিছু নেই, আমার বলা সাজেশনের বাইরে নেই। এবার আসি ভাষা, যেটাকে তোমরা ব্যাকরণ বলো। 1 2 3 4 5, 5টা বলছি। দেখো এর বাইরে থেকেও চাইলে তুমি পড়তে পারো, তবে আমার 5টা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। 1, ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি সম্পর্কে আলোচনা করো। 2, ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক, এটা না আমি উত্তরটা করিয়ে একটা ভিডিও দেব, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ, একটু জটিল। ধ্বনিমূল সহধ্বনির সম্পর্ক এটা। 3, গুচ্ছধ্বনি যুক্ত ধ্বনি। 4, বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি, এখানে বিভাজ্য ধ্বনি কাকে বলে, কি কি, অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি সম্পর্কে আলোচনা খুব ভালো করে করবে। আর গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণী বিভাগ। এই 5টা অংশ তোমরা ভালো করে রেডি রাখো। এবার আসি সাহিত্যের ইতিহাসে। গান যারা করবে, মানে এখন গান যারা করবে তারা নয়, মানে যারা গানের কোশ্চেন অ্যাটেন্ড করবে তাদের প্রচুর শিল্পী আছে, আমি কাকে বাদ দেব, সবাই গুরুত্বপূর্ণ। তবে আমার মতে সব পড়ার পাশাপাশি এগুলোকে একটু এক্সট্রা হাইলাইট দিই, আমি কিন্তু বলছি না এর বাইরে আসবে না। সলিল চৌধুরী, রজনীকান্ত, কাজী নজরুল ইসলাম, যে কোনো দুটি লোকসঙ্গীত সম্পর্কে আলোচনা, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, এই কটা একটু হলেও পড়তে হবে। চিত্রকলা থেকে খুব ইম্পর্ট্যান্ট যামিনী রায়, নন্দলাল বসু, বাংলার পট, রামকিঙ্কর বেইজ, অবনীন্দ্রনাথ ঠাকুর। চলচ্চিত্র যারা করবে, আমি কি বলেছি সব টপিক না, তোমরা যে কোনো 3টে টপিককে বেছে নেবে, তার সবগুলো করো। সবগুলো করা হয়ে গেলে এই যে নামগুলো বললাম এগুলো একটু বেশি করে পড়ো। চলচ্চিত্র থেকে তপন সিংহ, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, সত্যজিৎ রায়। ক্রীড়া থেকে দাবা, ব্রতচারী, কুস্তি, সার্কাস এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার, এখানে তোমরা সৌরভ গাঙ্গুলি পড়ে রাখতে পারো। বিজ্ঞান চর্চা থেকে অনেক কিছু হতে পারে, কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, জগদীশ চন্দ্র বসু, নীলরতন সরকার, তারপর ধরো মেঘনাদ সাহা, কাকে তুমি বলবে, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, কাকে তুমি বাদ দেবে, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। এখান থেকে অনেক পড়তে হবে, কিন্তু যারা বিজ্ঞান চর্চাটা নেবে অনেকগুলোই পড়তে হচ্ছে। এবার আসি রচনাতে। দেখো রচনা, শিল্প সংস্কৃতির ইতিহাস আর হচ্ছে ভাষা, এটা নিয়ে আমি অলরেডি আগে ভিডিও করে দিয়েছি। আজকের ভিডিওর লাস্টে দেখবে স্ক্রিনের ওপর ছবি থাকবে, ওখানে ক্লিক করে দেখে নিও। এখানে আমি তোমাদের বলতে পারি রচনা, ধরো বিতর্কটা তোমরা যদি টেস্ট পেপার সলভ করো মোটামুটি কমন পেয়ে যাবে। বিষয়ের গভীরে প্রবেশ, এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিকে যা যা এসছে, সঙ্গে সংস্কৃতি,
সে কটা প্লাস সংস্কৃতি, এটা করো। সংস্কৃতি, জীবনীর ক্ষেত্রে কোনগুলো গুরুত্বপূর্ণ আগেই বলেছি এবারের জন্য। সেই ভিডিওটা একটু পরে তোমরা আরেকবার দেখে নিও যারা দেখোনি। আমাদের আলাদা জীবনী রচনার যে ভিডিও আছে, যারা ফেসবুক থেকে দেখছো তোমাদের বলবো যে আমাদের সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে, ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, দেখে নিও। আর নর্মাল রচনার জন্য একটু বিজ্ঞান কেন্দ্রিক রচনা, এই টাইপের যা যা টপিক আছে, সম্প্রীতি, দেশপ্রেম, এই জাতীয় রচনাগুলো একটু হলেও, তারপর ছাত্রদের দায়িত্ব কর্তব্য, এগুলো তোমাদের কিন্তু দেখতে হবে। এই হলো মূল সাজেশন। তবে সাজেশন শেষ কথা বলে না, শেষ কথা বলে পরিশ্রম। তোমাকে খাটতে হবে। তুমি যদি মনে করো সাজেশনের বাইরে একটাও আসবে না, আপনি কথা দিন আমি মরে গেলেও দেব না। তুমি যদি বলো স্যার আপনি আমায় এমসিকিউ কমন পাওয়ানোর উপায় বলে দিন, এটার উপায় নেই। যেটা নেই মিথ্যে কেন বলবো? তবে যেটুকু বললাম এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই প্রশ্নগুলো না করা থাকলে তুমি কিন্তু সমস্যায় পড়বে। আর হ্যাঁ, ওই যেটা বলছিলাম, 1 ফেব্রুয়ারির দিন কলকাতা বইমেলাতে থাকবো। 1 ফেব্রুয়ারি অথবা 30শে জানুয়ারি, কোন ডেটটা ফাইনাল হয় আমি কালকের মধ্যেই পোস্ট করে দেব ইউটিউবে বা ফেসবুকেও দেবো, তোমরা দেখে নিও। যদি তোমরা আসো আমার ভাল লাগবে। কোথায় কখন কোন স্টলে থাকবো, দুপুরের দিকেই থাকবো, রাতে নয়। কোন স্টলে থাকবো আমি বলে দেব। তো তোমাদের সঙ্গে দেখা হলে ভালো লাগবে। তোমরা তোমাদের সিনিয়র দাদা দিদি যারা অতীতে অনেকবার আমার সঙ্গে হয়তো দেখা করতে চেয়েছে, কখনো দেখা হয়নি, তারাও আসতে পারে আমার সঙ্গে দেখা করার জন্য নয়, কলকাতা বইমেলাকে দেখতে। আর আমি যাব তোমাদের সঙ্গে দেখা করতে, ছবি তুলতে, গল্প করতে। কেমন? সবাই ভালো থেকো, মন দিয়ে পড়ো। দীর্ঘক্ষণের ভিডিও, জানি না কি বলেছি, তবে আশা করি ভিডিওটা তোমাদের উপকারে আসবে। আপনি তো সবই বলেছেন, এত পড়া লাগবে, এটা যদি তোমার ধারণা হয় তাহলে আমি বলবো আমি ম্যাজিশিয়ান নই। একটা দুটো প্রশ্ন বলে আজ হয়তো প্রচুর ভিউজ পেয়ে যাব, কিন্তু ভবিষ্যৎটা তোমার খারাপ হবে, সেটা করতে পারবো না। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য মন দিয়ে পড়াশুনো করো।